রাজার হাতে গড়া অভদ্র অমানুষ জানোয়ার কখনো সহধর্মিনীর হাত ধরে সমাজের ভদ্র মানুষ হতে পারে না। এই চন্দনের সুগন্ধ হারিয়ে পচা নর্দমার দুর্গন্ধ জলে ভরা চাদু মস্তান কখনো চন্দন হতে পারে না। তাই তুমি যতই নন্দন কাননের লোভ দেখাও না কেন, এই চন্দনের প্রাণের স্পন্দন তুমি কিছুতেই ফিরে পাবে না। তাহলে কেন কেন তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছিলে তোমার এই সংসার মন্দিরে? বলো কেন কেন কেন? সন্ধির সমঝোতা করব বলে। আর সে সমঝোতাটা যে কি সেটা তোমাকে এখনো বোঝানোর সময় আসেনি। চন্দন না, আমি চাঁদু মাস্তান। আর এই চাঁদু মাস্তানকে শান্তির সংস্থান করতে যেও না, তাহলে কিন্তু ফল হবে ভীষণ ভীষণ ভয়ঙ্কর। না, পারছি না। দিন রাত হতভাগিনীর কথা ভাবতে ভাবতে আমি আর স্থির থাকতে পারছি না। সেই যে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেল, আজ পর্যন্ত কোনো খবরই পেলাম না। হতভাগিনী কি করছে, কেমন আছে তাও জানতে পারলাম না। হতভাগা আদর্শ আর বিপ্লবকে যে পাঠাবো তারও কোনো উপায় নেই। দিন রাত শুধু বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর চেতনাকেও বলি, তুই তো জোর করে এসে একবার দেখা করে যেতে পারতি। আর আসবেই বা কি করে? এখন তো সংসার নিয়ে ব্যস্ত। প্রতিটি মেয়ের জীবনে একই স্বপ্ন, একই ঘটনা। ঠিক যেমন আমিও এই সংসারে পা দিয়ে স্বপ্ন দেখেছিলাম। এই সংসারের প্রতিমারা যখন সংসারের মঙ্গল চিন্তায় ব্যস্ত, তখন সত্য বিপ্লব আদর্শ এরাও চুপ থাকে না। তারা বলে, সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে। রাজার মুকুট ছেড়ে হাসি মুখে যে কাঁটার মুকুট পরে। এই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে। রাজার মুকুট ছেড়ে হাসি মুখে যে কাঁটার মুকুট পরে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম। দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, একে আনন্দ আশ্রম, একে আনন্দ আশ্রম। দুই প্রান্তের দুই বিন্দুতে অবস্থান করে ভাবছে সংসার মন্দিরের প্রতিমারা। আর কঠিন বাস্তব সত্য, আর আমি আদর্শ। তাই কর্তব্যকে সামনে রেখে দুটি বিন্দুকে যোগ করে একটি রেখা টানলাম, যাতে সেই রেখা বরাবরই সে ওরা মনের কথা বলে। দাঁড়াবো, এইবার থেকে সবাইকে তাড়াবো। হতচ্ছাড়ার এত বড় সাহস! আমি হলাম এ সংসারের প্রতিমা, বড় বৌদি। আমাকে বাদ দিয়ে ডুবে ডুবে জল খাচ্ছি শতভাগা। রোগের মূলটা কিন্তু আমি ধরে ফেলেছি। তাই বলছি, আমি এ বাড়ির কর্তা, বড় ভাই। আমার যা ইচ্ছে আমি তাই করব। আরে চললে কোথায়? ওই হতচ্ছাড়ি মেয়েটাকে ধরে আনতে। এত সাহস! বামন হয়ে চাঁদ ধরতে যায়। আজ একবার ধরতে পারি, তারপর বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। পরের মেয়েকে গালমন্দ করার আগে ঘরের ছেলেকে সামলাও। আমার ঘরের ছেলে ঠিক আছে, ওই মেয়েটাই বা কোন আক্কেল আমার বাড়ি বয়ে প্রেম করতে আসে? আর তোমার আদরের ভাই তাকে পাত্তা দেয় কেন? সেটা তোমার আশকারাপে। হ্যাঁ? তোমার আশকারাপেই তো সে এত মাথায় উঠেছে। আমি না, আমি না, তুমি তুমি। না না, তুমি 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 তুমি। তোমার আশকারায় তার এত বাড় বেড়েছে। বেশ করেছি। কি করবে, মাথাটা কেটে নেবে তাই না? তাহলে তুমি কি আমায় ফাঁসি দেবে? তাই দাও। এই, তুই হাসছিস কেন রে হতভাগা? তোমাদের কাণ্ড কারখানা দেখে। তাহলে তুই একটা মীমাংসা করে দে। দুপক্ষ মানবে তো? হ্যাঁ মানবো, কিন্তু মীমাংসাটা কি করবি সেটা বল। যে যার পক্ষের আসামিকে এনে একসাথে জেরা করো। কিন্তু তাদের এখন পাবো কোথায়? ওই পদ্ধতিগির পারে দুজনে চুটিয়ে গল্প করছে। করাচ্ছি গল্প। আজ আমার হাত থেকে কারোর রক্ষে নেই। আজ দুটোকেই আমি। এই খবরদার, বিপ্লবকে কিন্তু তুমি কিছু বলতে পারবে না। তুমিও পরের মেয়ে মহুয়াকে কিচ্ছুটি বলতে পারবে না। 100 বার বলবো। না বলবে না। 1000 বার বলবো। আরে বলবে না। তাহলে আমি এখন কি করব? কি আর করবে? তুমি ধরে নিয়ে আসো ওই জঙ্গলি মেয়ে মহুয়াকে, আর আর তুমি ধরে নিয়ে আসো মেজদাকে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। এখন আমরা হ্যাঁ, দুজনকে ধরে আনতে চললাম। চলো।
হয়ে গেল, মেজদার দফা রফা হয়ে গেল। কিন্তু কিন্তু আমি এখন কি করি? ওদের কথা শুনবো? কিন্তু ওরা যদি জানতে পারে ওদের রাসলীলার খবরটা আমি দিয়েছি, তাহলে তাহলে ওরা আমার ভবলীলা সাঙ্গ করে দেবে। না, তার চেয়ে আড়ালে থাকাই ভালো। কথাই বলে জপলায়তি সজীবতী। বল বল বলছি, কোথায় ছিলিস এতক্ষণ? প্লিজ বৌদি, কানটা ছাড়ো, লাগছে। ছেড়ে দেব? আগে বল ওই মেয়েটার সঙ্গে তোর কি সম্পর্ক? কি মুশকিল, কোন মেয়েটা? আবার নাকামি? বৌদি লাগছে লাগছে মাস্টারদা, লাগছে, বড্ড লাগছে, হাতটা চড়ে দেখে নে, বড্ড লাগছে। ছেড়ে দেবো? আর যদি মেরে তোর হাড় গোড়া না ভেঙেছি, তাহলে আমার নাম সত্য রায় নয়। কি দুষ্টামি করলাম বলিবি তো? ওই দিঘির পাড়ে গাছের আড়ালে লুকিয়েছিলি কেন? না মানেটা আমি বুঝি না ভেবেছিস? বল কেন এসেছিলি দিঘির পাড়ে? মাস্টারদা বল, কেন সারা বিকেল বাড়ির বাইরে থাকিস? কেন এত কলেজ কামাই করিস? বৌদি, বল বিপ্লব কেন ঘন ঘন তোদের পাড়ায় যাতায়াত করে? আমি জানবো কেমন করে? তুই তোর ভাইকে জিগাইলে। বল হতভাগা, কে আগে প্রেমে পড়েছে? বল হতচ্ছাড়ি, কে আগে এগিয়েছে? না মানে বলবা? হ্যাঁ বলবি। না মানে বলবা? বলবি। তোর ভাই। এই মিথ্যে বলবে না, মিথ্যে বলবে না, ধর্মে সইবে না। আহা, কি আমার ধর্ম রাজ্য দৃষ্টি রে! যখন দিকির পাড়ে বাঁশির সুরে মাতাল করে আমি ডেকে আনতিস, তখন কোথায় ছিল তোর ধর্ম? আর তুই তুই যে প্রত্যেকদিন ওই মহুয়া ফুলের বনে আরে মহুয়া রাঙা ফুলের বাবু, আরে সুগন্ধ চুপ, চুপ, ছড়িয়ে চুপ। পথের প্রতীক্ষা মাতাল আরে করতিস। চুপ, চুপ। বলবো বলবো সে কথা? এই রাঙা বাবু, ভালো হবে না বলে দিচ্ছি। তোরও ভালো হবে না বলছি। আমার দাদা বৌদির সামনে আমার নামে যাতা বললে তোর গলা। মান না কেন, মান না কেন? দেখি তোর কত মুরত। তবে রে, কি তোমরা হ্যাঁ, আমরা দেখছিলাম যে কে আসল অপরাধী। কি দেখলে? দেখলাম তোরা দুজনেই সম অপরাধী। হ্যাঁ? তাহলে এখন উপায়? হ্যাঁ, উপায় একটা তুমি ঠিক করো। এতে দুজনকে কি শাস্তি দেওয়া যায় তুমি ঠিক করে বার করো। আরে আমিও তো তাই ভাবছি। আচ্ছা তুমি বলো, এদের দুজনকে কি শাস্তি দেওয়া যায়? আরে শুধু ভাবলে হবে? তোমাকে কিছু একটা ঠিক করতে হবে তো নাকি? আরে আমি যদি সব করব, তাহলে তুমি আছো কি করতে? তুমি হলে সংসারের কর্তা, বড় ভাই। আর তুমিও তো বড় বৌদি, মায়ের মতো। আরে অত শত কথা না বলে আসল কাজ করো। ওদের চার হাত এক করে দাও। কিন্তু এটা জংলা জাতের মেয়ে। দেখো, জাতের বড়াই করবে না বলে দিচ্ছি, জাতের বড়াই করবে না। তুমিও তো ব্রাহ্মণের ছেলে, আমাকে চাষার ঘর থেকে এনেছিলে কেন? আরে 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 চুপ 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 চুপ। নিজের বেলায় আটি ছুটি, পরের বেলায় চিমটি কাটি। ওটি হচ্ছে না, এ বিয়ে হবেই হবে। বাস, তুমি যখন বলেছো তখন তো বিয়ে হতেই হবে। হবে। আরে দাও শাস্তির কথাটা ওদের দুজনকে জানিয়ে দাও। জানাতে হবে না, ওরা নিজেরাই জেনে। এই রে, কি হলো? পাখি হওয়া, আদালত থেকে আসামি পলাতক। তার মানে আমাদের দুজনকে ফাঁকি দিয়ে ওরা কেটে পড়েছে। বেশ করেছে। যাও এবার পাখি দুটোকে ধরে আবার খাঁচায় পড়ো। আমি চললাম। আরে চললে কোথায়, চললে কোথায়? কি গো, সত্যি সত্যি চলে যাচ্ছে নাকি? আরে শুনে যাও, শুনে যাও। কি গো, শুনে যাও। দেখেছো, সবকিছু আমার মাথায় চাপিয়ে দিয়ে ভালো মানুষ সেজে কেটে পড়লো। আমি এখন কোন দিক সামলাই? শ্যাম রাখি না কুল রাখি? আমি এখন কি করি? কি আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে বলি, দুঃখ যদি দাও হে প্রভু, শক্তি দাও সহিবার। মরবে, নিকাত বুকে রক্ত উঠে মরবে। হায় হায়, কত সাত করে স্বামীর বিতে ছেড়ে বাপের বাড়ি এলাম, আমার সব আশা ছাই দিলে গা। কোথা থেকে গিয়ে চোপের দিকে তুলে নে, দাদা এত সম্পত্তির ভাগিদার করে রাজরানী করে দিল। আর আমার ছেলে হলো ও কিনা ভিখারি সেজে পথে পথে ভিক্ষে করবে। সইবে না, এত পাপ ধর্মে সইবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে গেল আমার সব গেল। পটকে, ওরে বেটা পটকে। কি হলো পিসিমা, তো চেঁচাচ্ছ কেন? ওরে চাচাচিকে সাথে বলে ওটা কি পড়াছে? ধর না, ধর 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 ধর। আমি ধরছি, আমি এক্ষুনি ধরছি, তোমার কোনো ভয় নেই। এই তো ধরেছি। মুখ পড়া আমাকে নয়। কোনটা আগে? সেটা তো আগে বল। ওই যে পড়ে আছে তো ধর না, ধর। এই তুই হাসিস? এই জানিস ওটা আমার গায়ে এসে পড়লে এক্ষুনি আমাকে নদী
ধরেছি। ধরেছিস? হ্যাঁ। কি ধরেছিস? চুল, মাথার চুল। চুল? হ্যাঁ। নিকাত ওই বৌমাগির কাণ্ড হিংসা করে ফেলে দিয়ে গেছে। না পিসিমা, এই চুল বৌদিমণি নয়, তবে কার চুল? আপনার। এমন কাঁচা পাকা চুল এ বাড়িতে আপনার ছাড়া আর কারণ নেই পিসিমা। ওরে চেপে যা। চেপে যাবো তার মানে? মানে বুঝলি না, হ্যাঁ। দাদা যেমন মাঝে মাঝে চাপে পড়লে বলে চেপে যা। তা এখানে চাপবো কিসে পিসিমা? না আছে বাস, না আছে রিক্সা, তাহলে চাপবো কিসে? ওরে বাস শিক্ষা নয়, ব্যাপারটা চেপে যা। তা কোন ব্যাপারটা চাপবো পিসিমা? এই চুলের ব্যাপারটা না মোচার ঘন্টে কচু চিংড়ির ব্যাপারটা? মোচার ঘন্টে কুচু চিংড়ি বলি তুই কোথায় পেলি? বারে সেদিন একাদশী পালনের সময় গরম গরম ফুলকলুচির সঙ্গে মোচার ঘন্ট রান্না করে খেলে না, আরে তাতে তো কুচো চিংড়ি ছিল। আরে বলিস না, ওই পাপ করা মুখ আনিস না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এক আমি নিরামিষ বুঝি বিধবা মেয়ে মানুষ, ওই কথা কানে শোনাও পাপ। হরে কৃষ্ণ 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 হরে। আর তুই মানে বলিস কিনা মোচার ঘন্টে কুচো চিংড়ি? মেলা ফ্যাচ ফ্যাচ কইস না, ওদিকে সব গেল। আমার কি হলো? পাশের ঘরে চাঁদু আর বৌমা। তা পিসিমা হয়ে বৌমার ভাইপোর কথাগুলো কান পেতে শোনারই বা কি দরকার ছিল? তাই বলে আমার চোখের সামনে ঘরের মধ্যে একটা খুনো খুনি হয়ে যাবে, আর পিসমা আমি কিছু বলবো না। বলার যদি এত মুরত থাকে তবে যাও না, বৌদিমণিকে বাঁচাও আর ওদের গন্ডগোলটা মেটাও। বয়ে গেছে বা গন্ডগোল মেটাতে, বলি নিজে বাঁচলে বাপের না। ঢের ঢের মেয়ে মানুষ আমি দেখেছি, কিন্তু এর মতো দরজাল মুখরা মেয়ে মানুষ আমি জীবনে দুটো দেখিনি। নামটা সরলা হলে কি হবে, আসলে এটা এটা একটা গরলা। ওরা মুখ পড়া। কথাটা শুনতে খারাপ বলে কি হবে, ব্যাপারটা একেবারে সত্যি। তাই তো আমি বলি হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বল শয়তানি, আর কখন আমার কথা নামাতে হবে? আমার কথা অমান্য করবে না, কিছুতেই না। তোমার এই অন্যায় আবদার আমি কিছুতেই মেনে নেব না। ও তাই বলে তুই বাড়ি ছেড়ে যাবি না? কেন যাব? কেন যাব আমি বাড়ি ছেড়ে? যদি মরতেই হয় তবে আমি এই বাড়িতে থেকেই মরবো, তবু আমি এই বাড়ি ছেড়ে এক পাও নড়বো না। সহজে না গেলে বেলটার ঘা মারতে মারতে তাড়াবো। হ্যাঁ মারো, মারো, তুমি আমাকে যত ইচ্ছে মারো, মারতে মারতে তুমি আমাকে মেরে ফেলো, তবু তবু তুমি দয়া করে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না গো। তাহলে কি আদর করে গলায় ঝুলিয়ে রাখবো নাকি ফটো অ্যালবামে সাজিয়ে রাখবো? এখন তুমি আমাকে যা বলবে আমাকে তো তাই মাথা পেতে মেনে নিতে হবে, কারণ শত অন্যায় করলেও তুমি যে আমার স্বামী। সেই স্বামীকে যেদিন অপরাধীর আসামি সাজিয়ে গালে চড় মেরেছিলে সেদিন কোথায় ছিল এত জ্ঞান? তার মানে তুমি ভুলিনি শয়তানি সেদিনের কথা। সেদিনের চড়ের দাগ আমার এখনো মিলে যায় না। কিন্তু সেদিন তুমি ছিলাম না তোমার স্বামী, তাই তো সেই চরের বদলা নিতে প্ল্যান করে তোমায় বিয়ে করেছি। তোমার যৌবনের অহংকার চূর্ণ করে দিয়েছি। এখন যেখানকার মাল সেখানে চলে যাও। মার মার চাদু, হারাম যদি মুখটা মেরে মেরে লাত মেরে ভাগ। দাদন! বাবা চুপ কর হতভাগা! আমার গৃহলোকের গায়ে হাত তোলা, চপকে তোর পিঠের চামড়া তুলে নেবো হতভাগা ছেলে। আয় মা, মেয়েদের গায়ে হাত, জানিস না এরা মা মহামায়ার অংশভূতা, মায়ের জাত। যা দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃ রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভয় নেই মা, ভয় নেই। আমি যখন এসে পড়েছি তখন ও বেটা সাধ্য হবে না তোর গায়ে কাঁটা নাচর দেয়। কাঁদিস না মা, কাঁদিস না। ভয় কি, আমি তো তোর কাছেই আছি। দাদা গাধা! তোরা দুজনে এক একটা গাধা। একটা নিষ্পাপ মেয়েকে এইভাবে নির্যাতন করে, এখন তুই থানায় বা আদালতে গিয়ে দাঁড়ায়, তখন তোরা দাঁড়াবি কোথায়? বাবা বাবা! থাবা দেখেছিস হতভাগা? নেগড়ে রে থাবা। বাঘে চুলে 18 ঘা আর পুলিশে চুলে 36। মামা বাবু কাবু কাবু করে দেবা, সব বেটা গেলে একেবারে কাবু করে দে। আহা
আহা মায়ের আমার কত কষ্ট, একটা নষ্ট চরিত্রে মাতাল ছেলে হাতে পড়ে কি দুঃখই না পাচ্ছি আমার আদরিনী বৌমা। কি ও বৌমা, তোমার গলায় ওটা কিসের দাগ? ও ও নিশ্চয়ই হতভাগা তোমাকে গলা টিপে খুন করতে চেয়েছিল। দেখা তো কি কাণ্ড, দেখা তো কি কাণ্ড, একেবারে কাল সিটে দাগ পড়ে গেছে। ছি ছি ছি, এইভাবে কেউ কাউকে মারে? এই হতভাগা বাবা, এবার যদি মারিস তাহলে এইভাবে কেউ জানতে পারবে না, কেউ শুনতে পারবে না। বেলটা দে। গলায় বেল্টের প্যাচ দিয়ে বাঁচাও বাঁচাও। দারোগা বাবু, সাগু, সব বেটাকে থানায় নিয়ে গিয়ে সাগু খাইয়ে ছাড়বো। স্যার, এত বড় বুকের পাটা আমার এলাকায় আমারই চোখের সামনে নারী নির্যাতন, মানে কথা শুধু নারী নির্যাতন নয়, যাকে বলে বধূ নির্যাতন। মানে কথা জানেন এর পরিণাম কি হতে পারে? হ্যাঁ জানি। মানে কথা তো জানেন, যদি এমন কাজ করতে হাত বান কোন সাহসে? সে তো আপনার ভরসায় স্যার। মানে কথা মনে করুন না আপনি কিছু দেখেননি, আপনি কিছু শোনেননি। মানে কথা মনে করলেই হলো, নিজের চোখে দেখলাম জানলাম, আর মানে কথা মনে করলেই হলো। যথা সময়ে হওয়ার দাবাইটা আপনি ঠিক পেয়ে যাবেন দারোগা বাবু। মানে কথা তার মানে টাকা। বেলায় না হাঁটলে চোখের সামনে সব হয়ে যাবে ফাঁকা। মানে কথা না, জীবন গাড়ির চাকা সোজা লাইনে চালিয়ে এতগুলো টাকা আমি হাতছাড়া করতে পারবো না। তাহলে যান, সামনের দিকে ঘুরে চোখ দুটো বন্ধ করুন। মানে কথা করলাম, এবার হাতটা পাতুন। মানে কথা পাতলাম, এবার চোখটা খুলুন। মানে কথা কত আছে? 50,000। মানে কথা এবার আপনারা যা খুশি তাই করুন, প্রশাসন নীরব নির্বিকার থাকবে। বাহ বাহ পুলিশ অফিসার, বাহ, চমৎকার চমৎকার চমৎকার। কি করে সরকার আপনার মাথায় তুলে দিয়েছে দেশের আইন রক্ষার ভার? শাট আপ, নাহলে মানে কথা হাতে পরে দেবো হ্যান্ডকাপ। এই হ্যান্ডকাপটা আমার হাতে না পড়িয়ে যদি এই আসল অপরাধীগুলোর হাতে পড়াতেন, তবেই আমি বুঝতাম আপনি একজন দেশের আইন রক্ষক পুলিশ অফিসার। ওর কথা শুনে সবাই হয়তো মনে মনে আনন্দ পাচ্ছে, কিন্তু আমার কোনো কষ্ট হচ্ছে না, কারণ ঘুষ খেতে গিয়ে পুলিশের গায়ের চামড়া একটু মোটা হয়ে যায়, এই আর কি। অফিসার, কি ভাবছেন? না চৌধুরী বাবু, হ্যাঁ, বল। আপনি আপনাদের ফ্যামিলির ব্যাপারটা দেখুন, আচ্ছা, আমি আমার ফ্যামিলির ব্যাপারটা দেখছি। ঠিক আছে। কারণ আমার স্ত্রী আমার জন্য সোনার দোকান অপেক্ষা করছে। ও মানে কথা ওই আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক চলি, আছে, ঠিক আছে। বাই। হ্যাঁ, হ্যাঁ, আসুন আসুন, বাই 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 বাই। বাহ, কি সুন্দর রফা করে দিয়ে চলে গেলেন পুলিশ অফিসার। আর সেই রফাতে আজ এই সংসারের গৃহবধূর হয়ে গেল দফা। চেতনা! হ্যাঁ, আমি চেতনা। সত্য বিপ্লব আদর্শ সংসার প্রতিবার পূজারিনী আমি চেতনা। অনেক অনেক কেঁদেছি, অনেক সয়েছি, কাঁদতে কাঁদতে চোখের জলে আমার বুক ভেসে গেছে, সইতে সইতে পিঠে আমার কালশিটে দাগ পড়ে গেছে, কিন্তু আর নয়, আর নয়। আজ থেকে চেতনার প্রতিবাদের পালা শুরু। আর সেই প্রতিবাদে চেতনার শপথ, যে যাই বলুক, যে যাই করুক, আমি এ বাড়িতে থেকে আমার এই অপদার্থ স্বামীকে মানুষ করে তুলবো তুলবো তুলবো। চেতনা, চেতনা, কে ডাকছে? এটা তো ছোটদার গলা বলে মনে হচ্ছে। চেতনা। আরে ছোটদা, তুই এখানে? হ্যাঁ রে, আমি অনেকদিন হলো তোকে দেখিনি, তাই বৌদির কথা মতো তোকে দেখতে চলে এলাম। হ্যাঁ, খুব ভালো করেছিস ছোটদা। এই বলছি যে দাদা বৌদি ওরা সবাই কেমন আছে রে? ভালো, সবাই ভালো আছে, কিন্তু তুই কেমন আছিস? আরে বাবা, আমি তো ভীষণ ভালো আছি রে ছোটদা। আমি তো খুব খুব ভালো আছি রে। তা তো থাকবি, গরিবের ঘর থেকে এসে এখানে রাজরানী হয়েছিস, এ যে কত বড় আনন্দের তা বলে বোঝাতে পারবো না। এই যা, আসল কাজেই ভুল। কি কাজ? আসার সময় বৌদি জোর করে দুটো আম তোর জন্য পাঠিয়ে দিয়েছে। এই সত্যি? হ্যাঁ রে, তোর সেই নিজের হাতে লাগানো গাছের আম। আমার মনে আছে। 10টা নয় 5টা না, মাত্র 2টো আম। পিসিমা, ভিখারিকে ভিক্ষে দিতে এসেছে। এই যাও, ওই দুটো আম নিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাও। বাবা, ভবিষ্যতে আর দরদ দেখাতে এসো না। কিন্তু এ যে আমার বৌদির স্নেহের দাম। তোমার বৌদির স্নেহের দাম আমি মাটিতে ছুঁড়ে দিলাম।
সহসা বাতাস ফেলে গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা, স্নেহের সে দানে বহু সম্মানে বাড়ির ঠেকানো মাথা। চেতনা, কি হয়েছে রে ছোড়দা? কি ভাবছিস তুই? ভাবছি এখানে এসে তোর মুখে যা শুনলাম আর আর নিজের চোখে যা দেখলাম, দুটোর মধ্যে যে অনেক অনেক তফাৎ। ঠিক যতখানি তফাৎ তোমাদের আর আমাদের মধ্যে। তার মানে মানেটা আমাকে জিজ্ঞাসা না করে জিজ্ঞাসা করো তোমার এই ধিঙ্গি বোনকে। কি হয়েছে রে বোন? বল বল কি হয়েছে? না, নীরব থাকলে চলবে না। বল বল না কি হয়েছে। উফ, বল না। কি তোর পিঠে এত দাগ কিসের? স্বামীর স্বামীর ভালোবাসার দাগ রে ছোড়দা। এদের সকলের ভালোবাসার দাগ। চন্দন বাবু, অসভ্যের মতো চিৎকার না করে এখান থেকে বেরিয়ে যাও। যাওয়ার আগে এর উত্তরটা না নিয়ে এখান থেকে এক পাও নড়বো না। বলো বলো, এর পিঠে এত দাগ কিসের? কেন কেন মেরে চোখে? অবাধ্য স্ত্রীকে বাধ্য করতে যেটুকু করার আমি তাই করেছি। এখন ওকে খুন করে মাটিতে পুঁতে ফেলিনি, এটাই তোমাদের চরম সৌভাগ্য। আমাদেরও চরম দুর্ভাগ্য যে তোমার মতো একটাও মানুষের হাতে আমাদের একমাত্র বোনকে তুলে দিয়েছি। সব জানা দোষ, মুখ সামলে কথা বলবে। তুমি জানো না যে কার বাড়িতে দাঁড়িয়ে তুমি কার সামনে কথা বলছো? এই মেরা ফ্যাক্স পাসিনা করে বিদায় হও, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ভয় দেখছি আদর্শকে আপনারা দমিয়ে রাখতে পারবেন না। আর এই আদর্শচ্যুত হয়ে মুখ বুঝে এত সহজে বাড়ি ফিরে যাবে না। শুধু শেষ কথাটা জানিয়ে যাবো, এত সহজে আমি তোমাদের কাউকে ছেড়ে দেব না। আমার বোনে বাড়িতেই থাকবে আর এ বাড়িতেই থেকে আদায় করে নেবে তার ন্যায্য অধিকার। আমি বেঁচে থাকতে সে অধিকারও কোনোদিনও পাবে না। পাবে, দিতে তোমাকে হবে এই লম্পট, নইলে তোমাকে আমি ছোড়দা, ছোড়দা ছেড়ে দে, ছেড়ে দে ছোড়দা, ছেড়ে দে, ছেড়ে দে ওকে। যা ছোড়দা, যা, তুই এখান থেকে চলে যা। চেতনা, তার মানে তুই আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি তোকে তাড়িয়ে দিচ্ছি। যা যা, তুই এখান থেকে চলে যা। আর আর কোনোদিনও তুই আমার এই বাড়িতে আসিস না ছোড়দা, আসিস না। আর আর যদি আসিস তাহলে তুই আমার মরা থাক থাক বোন, থাক। তোকে আর কিছু করতে হবে না রে বোন, তোকে আর কিছু বলতে হবে না। আমি এক্ষুনি চলে যাচ্ছি রে বোন, আমি এক্ষুনি চলে যাচ্ছি। ছোড়দা, ভুল ক্ষমা করে দে না, চোখ মুছে হেসে দে না, বড় হয়ে করছি বিনয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে, নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। আমি তোমার সোনামণি, তুমি আমার দাদামণি, তোর মতো আর কেউ নেই যে, তোর মতো আর কেউ নেই যে। দাদামণি তোমায় দেখে দেবতা দেবতা মনে হয় যে, দাদামণি তোমায় দেখে দেবতা দেবতা মনে হয় যে, দাদামণি তোমায় দেখে দেবতা দেবতা মনে হয় যে। না 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 মোহ, আমি তোমার কোনো কথা শুনবো না। কিন্তু তো দাদা বৌদি, আরে বৌদির যখন পারমিশন পেয়ে গেছি তখন তোমাকে আমি কি করবি রে রাঙা ঠিক বাবু? এইভাবে এইভাবে সাত পাকে বাঁধবো। এই রাঙা বাবু, কেউ দেখে ফেলবে যে। দেখুক, আজ সবাই দেখুক যে সত্তর ভাই বিপ্লব সমস্ত জাতপাতের বেড়া ভেঙে অনেক
অনেক দূরে গিয়ে তাই গেছি। বলে পথের মাঝে আমার বুঝি শরম লাগে না? তোমার সমস্ত শরম সমস্ত লজ্জা ভেঙে দিতেই তো তোমাকে এই রাঙা বাবু, পালাবে না বলে দিচ্ছি, কিন্তু এরকম করলে আমি কিন্তু ও কি কুক্ষণেই যে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, আর কি ছকমারি করেই যে আমি প্রেম করতে গেছিলাম। এই রাঙা বাবু, বললা কেন তোর সাথে আমার প্রথম কোথায় দেখা হয়েছিল? জানি না, আর না জানলেই মনে হয় ভালো হতো। কেন? আমি অন্য মেয়ের সঙ্গে প্রেম করতাম। তাহলে তোর সাথে আর আমি হবনি। প্রথম দিনের কথা যার মনে নেই সে তো দুদিন পরে আমায় বেমালুম ভুলে যাবে। তাই তাই তোর সাথে আর আমার ভাব নয়। আড়ি আড়ি আড়ি, আর আমি এখন চললাম বাড়ি। ময়নামতির নদীর ধারে এ তো হলো প্রথম দেখা, তারপর মনের আদান প্রদান। প্রথম দর্শনেই তো আমি আমার মনটা হারিয়ে ফেলেছিলাম মহুয়া। আর সে হারিয়ে যাওয়া মনটাকে কুড়িয়ে আমার মনের সাথে এক করে আমি বলেছিলাম, কি কাজল করে শ্রাবণ এলো আমায় দিতে চাইয়া। অমনি আমার মনের আকাশ মেঘে ঢেকে যায়। তুমি কাজো আমি তোমার নয়ন। তুমি আমার, আমি তোমার জীবন। তুমি ভালোবাসার কোন দাগ রঙে রঙে ফোটা কলরা। লিখিব কি তোমার প্রেমের নাম, পরাজয়ের নাম পরিণাম। সবুজ তুমি অবুজ তুমি, ফুলে ভরা অমর তুমি। কাজল করে শ্রাবণ এলো আমায় দিতে চাইয়া। অমনি আমার মনের আকাশ মেঘে ঢেকে যায়। তুমি কাজো আমি তোমার নয়ন। তুমি আমার, আমি তোমার জীবন। তুমি কাজো আমি তোমার নয়ন। তুমি আমার, আমি তোমার জীবন। মহুয়া! তুই ফিরে কেন আসিয়াছিস? আরে কেন আসবগলাই, কেন আসবগলাই? তুই যে আমার কায়া, আমি যে তোর ছায়া। তার মানে জিন্দেগি ভর তুই যেখানে যাবি আমি भी তোর সাথে যাবে। ছায়ার সাথে কায়ার মিলন হয় মরার পরে। তবু তবু তোর সাথে মরতে भी আমি রাজি, তবু তোকে আমার চাই। আরে আমি তো তোর হতে চেয়েছিলাম, কিন্তু তুই তো আমায় ফিরাইয়া দিলি। কি আমি তোকে ফিরাই দিলাম? দিলি না, আমি তোকে দাদা দাদা বলে ডাকলাম, তুই আমার সেইটাকে সাড়া দিলি না। কিন্তু তোর দাদাজি যে আমাকে কোথা দিয়েছিল। তাহলে তুমি ওর দাদাজির কাছেই যাও। ওই বইরাটাকে তুই বিয়া কর। লাই লাই লাই, আমি জানতে চাই তুই আমাকে বিয়া করবি কি লাই? তুই আমার বউ হবি কি লাই? আমি জানি তুই আমার দাদা আর আমি তোর বহিন। লাই লাই লাই, এই কথা আমি মানবো লাই। এখানে বৃথা তর্ক করে লাভ নেই মহুয়া, চলে এসো। তুই চুল নাকি নি? এ মহুয়া, মহুয়া, মহুয়া। মহুয়া চলে গেল, আমার कोई बात শুনে না। তবে কি আমার প্যার মোহব্বত সব ঝুটা হয়ে যাবে? লেকিন এমন একদিন ছিল আমাকে একটুখানি দেখতে না পেলে ওর আঁখ দিয়ে পড়তো বেতার পানি, আর উকুন ছেড়ে সব উলট পালট হয়ে গেল। হায় রে দুনিয়া, কি ছিল আর কি হয়ে গেল। লেকিন এ আঘাত আমি কেমন করে সইব, কেমন করে? যেমন করে দেবদাস সহ্য করেছিল। কে ও মেঞ্জার বাবু? হ্যাঁ এলাম। কিন্তু কেন আসে আছে? আরে তোর দুঃখ দেখে বনের পশু পাখিরা কাঁদছে, আর আমি তো জীবের শ্রেষ্ঠ মানুষ। মেঞ্জার বাবু, মানুষের প্রতি একটু সাহায্য, একটু সহানুভূতি, একটু সান্ত্বনা দিতে পারবো না? কিন্তু কি সান্ত্বনা দিবি তুই আমাকে? তোর বিরহ ব্যথার সান্ত্বনা।
বিজয় বাবু, হ্যাঁ কি রে তুই কাঁদছিস? তোর চোখে জল? কাঁদে না কাঁদে না, কারো কান্না আমি আবার সহ্য করতে পারি না। হাজার হোক আমি তো একটা মানুষ, তোর মতো পুরুষ মানুষ, তাই বলছি। কি বলছিস তো? মেয়েদের মতো চোখের জল না ফেলে বদলা নে, বদলা বদলা, হ্যাঁ বদলা। সেই শয়তানটা যেমন করে তোর কাছ থেকে তোর মৌহাকে কেড়ে নিয়েছে, তুই তাকে খুন করে তোর মৌহাকে সেখান থেকে ছিনিয়ে নে। হ্যাঁ নিবে নিবে, আমার মৌয়াকে, আমার প্যার মোহব্বতকে আমি আমার বুকে ফিরাই নেবে। ওই ভালোবাসার কাঙাল রাঙা বাবুকে ভালো করে বুঝাই দিবে। ভালোবাসার আকাশে মৌয়া যদি চাঁদ হয়, আমি বি চকরি আছি চকরি সঙ্গ। তাই আমার ভালোবাসার আকাশ থেকে যে শয়তানটা ওই চাঁদকে কেড়ে নিতে আসবে, তার খুনে আমি রক্ত গঙ্গা বইয়ে দেব। এই জানোয়ার শিকার করার টাঙ্গিটা তার বুকে বসাই দেব। আমার ভালোবাসা চুরি করা ওই রাঙা বাবুকে আমি কিছুতেই ক্ষমা করব না, ক্ষমা সঙ্গ। ক্ষমা করো না, ক্ষমা করো না তাদের যারা জনগণকে ধোঁকা দিয়ে নেতা সেজে বসে আছে। ক্ষমা করো না তাদের যারা গরিব মানুষের অসহায়তার সুযোগ নিয়ে মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে। ক্ষমা করো না তাদের যারা শয়তান হয়েও ভগবান সেজে বসে আছে। তাদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলে বলো, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা প্রতিবাদ করতে জানি, আমরা প্রতিবাদ করতে জানি। বলি থামবে তুমি? ভেবেছোটা কি তুমি? বলি তুমি ভেবেছোটা কি? দিন রাত শুধু দেশ আর কাগজ কলম নিয়ে বসে থাকলে সংসারটা চলবে? আচ্ছা, এতদিন তো এভাবেই চলে এসেছি প্রতিমা, কিন্তু কিভাবে যে চলে এসছে তার কি কোনো খবর রাখো তুমি? 10টা নয়, 20টা নয়, একটা মাত্র বোন, তার বিয়ে দিয়ে পরম নিশ্চিন্তে বসে থাকলে সমস্ত কর্তব্য শেষ, তাই না? সে কি করছে, কেমন আছে, তাও দেখবার প্রয়োজন নেই? আদর্শকে তো তুমি পাঠিয়েছো, তাকে আসতে দাও, তবে তো খবরটা পাবে। আর সেই অপেক্ষায় তুমি পরম নিশ্চিন্তে বসে আছো। এত ব্যস্ত হচ্ছ কেন? আগে আদর্শকে আসতে দাও, তুমি দেখে নিও আমাদের চেতনা সুখে শান্তিতে সংসার করছে। কিন্তু আমার মনটা তো কুগাইছে কেন? তবে কি আদর্শ? আমি এসে গেছি বৌদি। এই তো বলতে না বলতে আদর্শ এসে গেছে। তাহলে আমার চেতনা কেমন আছে, কি করছে, কবে আসবে? একসঙ্গে এতগুলো প্রশ্ন করলে আমি উত্তর দেবো কেমন করে? আরে তাহলে একটা একটা করে দেন রে ভাই, নালে যা পাগলের পাল্লায় পড়েছি। হ্যাঁ, তা তো তুমি বলবেই। তুমি তো আর ওকে বুকের রক্ত জল করে এইটুকু থেকে এত বড়টি করনি। মায়ের ব্যথা তুমি কি করে বুঝবে বৌদি? হ্যাঁ রে, সেই ছোট্টবেলা থেকে তোদেরকে কোলে পিঠে করে মানুষ করতে গিয়ে কখন যে আমি তোদের বৌদি থেকে মা হয়ে গেছি তা আমি নিজেও জানি না। তাই তো একটু চোখের আড়াল হলেই বুকটা কেমন খালি হয়ে যায় রে, কেমন খালি হয়ে যায়। মেঘ উঠেছে রে আদর্শ, চোখের কোণে মেঘ, এখনই বৃষ্টি নামবে। ওরে হতভাগা, তার আগে তাড়াতাড়ি সুখবরটা শুনিয়ে দে। বললে আদর্শ আমার চেতনা কেমন আছে, কি করছে? করবে আর কি, যাওয়ার সঙ্গে সঙ্গে লম্বা করে একটা প্রণাম করলে। আর কিছু বললি না? বলেনি আবার তুমি কেমন আছো, বড়দা কেমন আছে, সংসারে কে কেমন আছে, আমার কাছ থেকে জানার পর তার শান্তি হলো। আরে হবেই তো, প্রতিভা কি তার জন্য কম করেছে? তুমি থামবে। তারপর বল আমার চেতনা এখন কেমন আছে রে? চন্দনকে ভালো টালো বাসে তো? কি রে চুপ করে রইলি যে? বল না চন্দনকে। আরে বল না চন্দনকে। ভালোবাসে দাদা, ভালোবাসে বৌদি, দারুণ দারুণ ভালোবাসে। আর আর সেই ভালোবাসার প্রমাণ আজ আমি নিজের চোখে চেতনার পিঠে দেখে এসেছি। তার মানে না, মানে আমি সে কথা বলতে পারবো না। কিন্তু কেন বলতে পারবি না? দাদা, এত বড় আঘাতটা আমরা সহ্য করতে পারলেও এই সংসার মন্দিরের প্রতিমার চোখে গড়িয়ে পড়বে বেদনার অশ্রু, বুকে লাগবে বাজের আঘাত। তবুও তোকে বলতে হবে আদর্শ, আমার চেতনার পিঠে তুই কিসের চিহ্ন দেখে এলি? বল আদর্শ,
হতভাগীর পিঠে তুই কি চিহ্ন দেখে এসেছিস? নির্মম বেল্টের আঘাত। হ্যাঁ দাদা, হ্যাঁ বৌদি, ভালোবাসার চিহ্ন যে তার পিঠে এমনি করে আঁকা হয়ে থাকবে সে কথা আমি জানতাম না। আর সবকিছু দেখে শুনেও তুই এইভাবে ফিরে এলি, কোনো প্রতিবাদ করতে পারলি না? পারতাম দাদা, পারতাম। সে চেষ্টার কোনো ত্রুটি আমি করিনি, কিন্তু কিন্তু বাধা হয়ে দাঁড়ালো চেতনা নিজেই। কি বললো সে? শুধু বলা নয় বৌদি, একরকম সে আমাকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে? কিন্তু তোর অপরাধ? সবকিছু শুনে আমি জোর করে এই অন্যায় অত্যাচারের জবাব চেয়েছিলাম বলে সেই জন্য ওরা তোকে তাড়িয়ে দিল? দেবেই তো। হাজার অপরাধ করলেও চন্দনজি তার স্বামী, ইহকাল পরকালের দেবতা। কেউ তাকে অপমান করবে, এটা কি কোনো মেয়ে সইতে পারে বলো? সতীর জীবনে পতি জীবনের সার, পুজিতে এসেছি ভবে চরণ তোমার। আমি যে তাকে এই মন্ত্রে দীক্ষা দিয়েছি, আমার সেই শিক্ষা সে কি ভুলতে পারে কোনোদিন? পারেনি বৌদি, পারেনি। তোমার দেওয়া সে শিক্ষা যে সে আজও ভুলতে পারেনি। তাই তো তোমার শিক্ষার মূল্য দিতে আজ আমাকে নীরবে ফিরে আসতে হলো। কিন্তু ওরে হতভাগা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবি বলে তোর নাম রেখেছিলাম আদর্শ, সেই নামের মূল্য তুই এইভাবে দিলি? বল, মেরো না, মেরো না, মেরো না। দাদা ক্ষমা করো। তুমি সমাজ গড়ার কারিগর, সমাজসেবী। আর বৌদি এই সংসার মন্দিরের মমতাময়ী করুণাময়ী দেবী। তোমার শিক্ষা সংসারের বাইরে সমাজের কাছে, আর বৌদির শিক্ষা এই সংসারের মাঝে। তাই আদর্শ সংসারের বাইরে সবার কাছে তুমি আজও সমাজসেবী দাদা। আর বৌদি এই সংসার মন্দিরে আমার কাছে পরমারাধ্যা দেবী। আদর্শ কিন্তু তবু তুই নীরব হয়ে ফিরে এলি ভাই। আদর্শ নীরব হলেও বিপ্লব কিন্তু নীরব নেই দাদা। বিপ্লব আদর্শকে আজ নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে স্বনির্ভরতার আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। তার মানে জয়নিং লেটার বৌদি। জয়নিং লেটার? হ্যাঁ বৌদি, তোমাদের না জানিয়ে আমি চাকরির জন্য একটা ইন্টারভিউ দিয়েছিলাম। ওরা আমাদের আদর্শকে সিলেক্ট করে এই চিঠি দিয়েছে বৌদি। তার মানে ওর চাকরি হবে? হবে কি বলছো বৌদি? হবে কি বলছো? হবে বর্দা, হবে 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 বৌদি, আমাদের আদর্শের চাকরি হবে। কিন্তু আবার কিন্তুটা কিসে? ওরা যে ডোনেশন চাইছে দাদা। ডোনেশন কত টাকা চাইছে? তা প্রায় 1 লাখ টাকা। 1 লাখ? এত টাকা কোথা থেকে জোগাড় হবে বৌদি? যেখান থেকে হোক টাকাটা জোগাড় করতেই হবে। 1 লাখ টাকার জন্য আদর্শর জীবনে সুখের প্রদীপটা আমরা তো নিভিয়ে দিতে পারি না। কিন্তু প্রতিমা, আজ আমার চাকরি নেই, জমানো টাকা বলতে কিছু নেই, বাজারে ধার চাইলেও পাবো না। আজ আমি নিঃস্ব রিক্ত পথের ভিখারি। মহারাজ হরিশ্চন্দ্র নিঃস্ব রিক্ত পথের ভিখারি হয়েও সবকিছু বিলিয়ে তার কথা রেখেছিলেন। আর এখনো তো আমাদের কাছে এই বাড়িটা আছে, আমরা আছি, আর আছে আমার বাবার দেওয়া এই গয়নাগাটিগুলো। এগুলো বিক্রি করলেই হাসালে প্রতিমা, এত দুঃখের মধ্যে তুমি আমাকে হাসালে। অকুল সমুদ্রে কয়েক বস্তা বালি ফেলে তুমি তাকে ভরাট করতে চাইছো? তুমি তো বলেছিলে ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগর অতল। আমাদের সকলের প্রচেষ্টায় আমরা কি পারবো না ওই টাকাটা ফেরত করতে? পারতেই হবে বৌদি, পারতেই হবে। ওই টাকাটা আমাদের জোগাড় করতেই হবে। তুই ঠিক বলেছিস মেজদা, যেমন করেই হোক টাকাটা জোগাড় করতেই হবে। টাকা চাই, শুধু টাকা। এখন আমার কাছে জীবনের সার বস্তু হলো শুধু টাকা। ভুল বললে আদর্শ। সত্য বিপ্লবে ভাই আদর্শের মুখে কথা বানায় না, তার চেয়ে বরং বলো যে টাকা মাটি মাটি টাকা। জীবনে সারবস্তু শুধু টাকা নয়, টাকা ছাড়াও এই জীবনে আরো অনেক কিছু আছে। আছে প্রেম, আছে প্রীতি, আছে ভালোবাসা। টাকা ছাড়া প্রেম, প্রীতি, ভালোবাসা বালুচরে বাসা বাঁধার মতো ক্ষণস্থায়ী ভঙ্গুর। আদর্শ আঙুর ফল টক গল্পের শেয়াল হতে আমি চাই না। তবে কি হতে চাও তুমি? আমি চাই উচ্চাকাঙ্ক্ষার সিঁড়িতে সৌভাগ্যের স্বর্ণ শিখরে উঠতে। চাইলেই তো সব কিছু পাওয়া যায় না। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তার জন্য যে কোনো মূল্য দিতে আমি প্রস্তুত। আমরাও তোমাকে সৌভাগ্যের স্বর্ণ শিখরে ওঠাতে আমরাও প্রস্তুত। কিন্তু এই মুহূর্তে এতগুলো টাকা আরে আমরা দেব। হ্যাঁ, সেজন্য তো আমরা প্রস্তুত হয়ে এসেছি। এই নাও, এতে আছে পুরো 1 লাখ টাকা। চৌধুরী সাহেব, 1 লাখ? না রে ভাই না, এই টাকা তুই নিস না। এই টাকা দিয়ে ওরা তোকে কিনে নিতে চাইছে। দাদা, লোভের শিকার নিয়ে শিকারি এসেছে শিকার ধরতে। লোভের ছোলা খেতে গিয়ে ওদের স্বার্থের ফাঁদে তুই আটকে যাস না
বৌদি অর্থ আর প্রাচুর্যের মোহে ওদের কাছে নিজেকে বিকিয়ে দিস না রে ভাই। মেজদা ওদের কথা শুনলে জীবনে তোমার সুখ হবে না। সৌভাগ্যের সন্ন্যাসী করে কোনোদিন উঠতে পারবে না। রোগের সামনের ফুলগুলো ভুল হয়ে ঝরে বিউটি আমাদের ডিউটি আমরা পালন করতে চাইছি। এবার তোমার ব্যাপার, তুমি ইসলাম মানবে কি মানবে না? তুমি চিন্তা করে রাখো তুমি কোন পথে চলবে। তুমি চাইবে সুখ সৌভাগ্যের আলো না দুঃখ দুর্ভাগ্যের নিকষ কালো অন্ধকার? বলো বলো তুমি কি চাও, বলো আদর্শ তুমি কি চাও, বলো বলো বলো। তাই তো আমি ভাবছি এখন আমি কি করব। আমার তো দরকার চাকরি, আর তার জন্য চাই শুধু টাকা। আমি দেব। আমি চাই সুখ সমৃদ্ধি। টাকা চাই, টাকা চাই। কি ভাবছো সত্য রায়? ভাবছো এটা কোন সমাজ? এখানে বাসুকি আর বাসুদেবকে কেউ উদ্ধার করতে আসে না। এই সমাজে এরা সব গাধা হয়ে গেছে আধুনিকের রাধার প্রেমে পড়ে। দাদা ওরে গাধা, তুই কি দেখতে পাচ্ছিস না মহাকালে রথের চাকা বক্রগতিতে এগিয়ে আসছে, তার নিচে চাপা পড়ে আছে আমার মতো কত হতভাগ্য বড় দাদার দল। তুই কি বুঝতে পারছিস না এই আঘাতটা আমার বুকে কতটা বাজবে? বিপ্লব চিরকাল নীরব হয়ে যাবে। প্রতিমার চোখে ঝরবে শ্রাবণের ধারা। বৌদি তোমার গাড়ি হবে, তোমার বাড়ি হবে, রাজ্যের সঙ্গে মিলবে রাজকন্যা। প্রতিশ্রুতির বন্যায় আজ সুখের জোয়ার। যতই ঝড়ঝাপটা আসুক আমি সবার আগে বুক পেতে দাঁড়াবো। তোর জন্য আমিও দাদার সঙ্গে আমার সমস্ত সুখ সমস্ত আনন্দ বিসর্জন দেবো রে ভাই। সেই ছোট্টবেলার মতো আমার স্নেহের আঁচলে তোকে বেঁধে রাখবো আমি। বেদনার নদীতে স্মৃতির নৌকো। সুখ নাও হলো বাবু, দুঃখ নাও মেজদা, অর্থ নাও চৌধুরী সাহেব, বৌদি, সম্মান নাও, বিউটি, ভালোবাসা নাও, মায়ের সন্তান হও। বলো বলো তুমি কি চাও, বলো আদর্শ বলো বলো তুমি কি চাও, বলো বলো বলো। না না না, আমি অশ্রু চাই না, দুঃখ চাই না, চাই না মায়ের সন্তান হতে। তাই তো সুখের হাত ধরে আমি চললাম অর্থ সম্মান আর প্রাচুর্যের স্বর্ণ শিখরে উঠতে। আদর্শ আজ যদি ওই বৌমাগিকে এই বাড়ি থেকে না তাড়িয়েছি না, আমার নাম সরলাই নয়। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বড্ড বাড়বে যে হারামজাদি মাগি। আমার একটা মাত্র ছেলে, সোনার চার ছেলে, তুই কিনে তার মুখের গ্যাস খেয়ে নিবি? ফটকে হারামজাদা ফটকে। চুপ কর মুখ পড়া, দিন রাত শুধু আমাকে চেঁচাতেই দেখে। ওই দুধের গ্লাসটি কোথায় যাচ্ছিস? বৌদিমণি দাদা বাবুর জন্য পাঠিয়েছে। কেন তুমি খাবে নাকি? নাও নাও নাও। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমি এখন পূজা আনি কিছুই কইনি রে। আচ্ছা আই শোন, হ্যাঁ বলো বলো কি বলতে চাইছো? বলি চট করে ওই ঘর থেকে গীতা এনে দে, আমি ভুলে রেখেছি। যা যা যা। কিন্তু দাদা বাবু যদি রাগ করে যথা সময় দুধ না পেলে একটা যাচ্ছে যা কাণ্ড করে বসবে। ওরে বাবা, ওগুলো আমি সামলে নেব। তুই দুধের গ্লাসে যাবি আর আসবি। যা। কি জানি বাবু, কোনো কুমতলব নেই তো আমার, তাই তো তোমাকে ভীষণ ভয় করে পিসিমা। ওরে মুখ পড়া, ভাইকে জয় করতে শেখ। গীতাই বলেছেন। থাক থাক পিসিমা, ওসব গীতা ফিতা আমি বুঝি না। আমি শুধু বুঝি একটা কথা। কি কথা? ভালো কর্মই আসল ধর্ম। বাড়ি বাড়ি ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার আমি তোমার বুঝিব পড়ার। আশেপাশে কেউ কোথাও নেই তো? এই সুযোগে দুধের মধ্যে বিষটা মিশিয়ে দিলেই এক ঢিলে দুই পাখি মরবে। ওই জাদু মুখ পাতে মরবে। হারাম যদি কুলোটা বউটা এই বাড়ি থেকে বিদেই নেবে। তারপর দাদার এত সম্পত্তি ভাগি দাঁড়াবে আমার একমাত্র ছেলে অলোক। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ। পিসিমা, শয়তানিটা গেল কোথায়? কার কথা বলছিস বাবা? এই বাড়িতে শয়তানি বলতে আর কটা আছে? এসব ন্যাকামোটাকে উত্তর দাও। আমার দুধের গ্লাস এখনো পাঠানো হয়নি কেন? তুই বৌমার কথা বলছিস তো? আর বলিস না, বলিস না। আমি কত করে বললাম সময় মতো তো খাবারটা পৌঁছে দিতে, আমার কথা কানেই নিল না। শেষে আমি গিয়ে ওর হাত থেকে নিয়ে এলো। কেন তুমি আনবে কেন? বাবা না আনলে তুই যে উপোস করে থাকবি। নে বাবা নে, এই দুধটুকু চট করে খেয়ে নে তাড়াতাড়ি। ঠিক আছে, বলছি যখন দাও দুধটা খেয়ে নি। তাড়াতাড়ি খা। এই দুধ তুমি কিছুতেই খাবে না। কেন খাবো না? এটা দুধ নয়, বিষ। বিষ? হ্যাঁ বিষ। আমি আমার ভাইপোকে বিষ খাওয়াচ্ছি। ও
পিসিমা, মিছে কথা বাবা, একদম মিছে কথা। একদম সত্যি কথা। ফটকে। এই ফটকে আজ তোমার ঘর মটকাবে পড়ে। তার মানে? মানেটা আমি বুঝিয়ে দিচ্ছি দাদা বাবু। পিসিমা, এই দুধটুকু খেয়ে নাও তো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আমি এখন পূজা কিছু করিনি রে। ওসব পূজার লিখ পরে হবে, আগে খেয়ে বাঁচো তো। কি মুশকিল, আমি দুধ খাবো না। খাও খাও বলছি। খেয়ে নাও না পিসিমা। না না, আমি খাবো না, কিছুতেই খাবো না। নইলে কিন্তু আমি জোর করে গেলাম। খাও খাও বলছি, খাও। ওগো, তোমরা কে কোথায় আছো, ছুটে আসো। দেখেন আমার কি হেনস্থা জনে করছে। আরে কি হয়েছে, কি হয়েছে? তো চিন্তা চাচামেচি হচ্ছে কেন? কি হয়েছে? কি হয়েছে মা? ও তোমরা এসে দেখো, দেখেন আমার কি হেনস্থাটা নেই করছে। আরে আসলে কি হয়েছে বলবি তো? আমি বলছি, সকাল থেকে পিসিমা রাগ করে কিছুই খাচ্ছে না। আচ্ছা। তাই তো আমরা সকলে মিলে জোর করে এই দুধটুকু খাওয়ানোর চেষ্টা করছি। তা তুই বা খাচ্ছিস না কেন? কি করে খাবো দাদা, কি করে দাদা, কি খাবো? হয়েছে? ওই দুধে হারামজাদি বউটা না বিষ মিশিয়ে আছে। বিষ? হ্যাঁ, আর সেই বিষ মেশানো দুধ খাইয়ে জাদুকে মেরে ফেলতে চায়। বটে? এত দূর? এই কে আছিস? আমার চাবুকটা নিয়ে আয়। চাবুক আমি সঙ্গে এনেছি মা বাবু। দাও। তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলেকে বিষ খাইয়ে মেরে ফেলতে চাও? বাবা, আজ তোমাকে আমি চুপ। শয়তানি। কে তোর বাবা? বলি কে তোর বাবা? যে নারী তার স্বামীকে বিষ খেয়ে মেরে ফেলতে চায়, তার সঙ্গে কোনো কথা নয়, কোনো সম্পর্ক নয়। চামক মারতে মারতে বিদায় কর দাদা। হ্যাঁ, তাই বিদায় করবো। হ্যাঁ, বাবা বাবা, আপনি আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস? তোর মতো শয়তানিকে আরো বিশ্বাস? যা, এই মুহূর্তে বাড়ি থেকে চলে যা বলছে। বাবা, আপনি দয়া করে ওদের কথা শুনে আমাকে তাড়িয়ে দেবেন না। আমি জানতে চাই তুই সহজে যাবি কিনা। যাবে না, এত সহজে যাবে না দাদা। সহজে না গেলে চাবুক মারতে মারতে বাড়ির বাইরে বার করে দাও। তার আগে ভাবতে হবে কাকে বাড়ি থেকে আগে তাড়ানো দরকার। আমি আর কোনো অনুরোধ শুনবো না। তাই বলছি, তুমি সহজে যাবে না চুলের মুঠি ধরে? দাঁড়াও বাবা। চাবুকটা আমার হাতে দাও। আমি করিনি। তুই নিজে ওকে চাবুক মেরে তাড়াবি? হ্যাঁ, তাড়াবো, চাবুক মারবো। ধর চাবুক, যা ওকে মারতে মারতে বাড়ি থেকে দূর করে দে। তাই দেবো, চাবুক মারতে মারতেই দূর করে দেব। তবে চাবুকটা ওকে নয়, চাবুক মারবো আমাকে। ওরা আমাকে। তবে কি আমাকে? না, তবে কাকে চাবুক মারবি? চাবুক মারবো এই মাতাল লম্পটক পদার্থ চন্দন ওরফে জাদু মাস্তানকে। চন্দন, পাগলামি করিস না চন্দন। বাবা ছেড়ে দাও। আরে দেখো তুই কান্ড। আরে শোন চন্দন। চন্দন, হ্যাঁ, আজ আমি সত্যি সত্যি চন্দন হতে চাই। জাদু জাদু মাস্তান মরে গেছে। সে জায়গায় জন্ম নিয়েছে চন্দন। চন্দন গাছের চারিপাশে ঘিরে থাকা সাপদের কাছ থেকে আসছে বেরিয়ে যাবে। আজ আমি আমার সুগন্ধ চারিদিকে বিলিয়ে দিতে চাই। তাই আজকের এই ঘটনা নিজের চোখে দেখে আমি অনেক কিছু শিখে নিলাম। তাই এই অমানুষদের সঙ্গ ত্যাগ করে মানুষ হয়ে আমি আমার অভাগিনী স্ত্রীর হাত ধরে নতুন করে ঘর বাঁধতে চাই। ওগো, তুমি সত্যি কথা বলছো? তুমি আজ এই মিথ্যার সোপান ভেঙে সত্যি 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 সোপানে আসতে চাইছো? হ্যাঁ, চাইছি। আর সেই সত্যের ঠিকানায় নিয়ে যাবে তুমি। পারবে না ভুলে ভরা চন্দনকে নতুন ভোরের আলো দেখাতে? আমাকে যে পারতেই হবে গো, আর এটাই তো আমার কর্তব্য। তোমার মনে আছে আমি তোমাকে একদিন বলেছিলাম আমি এই বাড়িতেই থাকবো, আর এই বাড়িতে থেকেই আমি আমার স্বামীকে সঠিক পথে ফিরিয়ে আনবো। তুমি তোমার স্বামীকে সঠিক পথে ফিরিয়ে নিয়েছে ভেবো না যে জীবনের পাশা খেলায় তুমি জিতে গেলে। আমি অহিন্দ্র চৌধুরী, এই ভাগ্যপুরের ভগবান। তাই আর সেই ভগবানের গায়ে যখন তুমি আঘাত করেছো, তখন তার হাত থেকে তোমার নিস্তার নেই, কিছুতেই নয়। সংসারের হাতে কেনাবেচা শুরু হয়ে গেছে। এবার আমি সব কিনে নেবো তোমার সংসার, আর বানিয়ে নেবো কংসের কারাগার। আর পাবি না। আমার যেমন হেনস্থা করেছিস তুইও পার পাবি না। পিসিমা! যখন বেরিয়ে
এসেছো তখন এগিয়ে যাও। জয় তোমাদের হবে গুরু, জয় তোমাদের হবে। হ্যাঁ, জয় তো আমাদের হতেই হবে। বলো, এসো এসো, ধরো আমার হাত। আজ থেকে শুরু করি আমাদের জীবনের নতুন করে পথ চলা। তাই চলো, ভুল ভাঙা জীবনের পথে তুমিই হবে আমার আলোর দিশারি সাথী। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। এ মনের আকাশে এ সোনার দূরে, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এ কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা হৃদয়, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতন সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, হো এক জনমেতে হয় না কখনো, হাজার জনমের প্রেম সাধনা। এ মনের আকাশে এই সোনার দূরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও প্রিয়া এসো গো। তোমরা কি বলতে পারো যে মানুষ কেন কাঁদে? এই অসহায় মানুষগুলোর জীবনে কেন এত কষ্ট ভেসে আসে? ছোট থেকে যে ভাইকে তিল তিল করে বড় করলাম, উচ্চ শিক্ষায় শিক্ষিত করলাম, সামান্য স্বার্থের মোহে এক আধুনিকাকে বিয়ে করে আমার সোনার সংসারটাকে সে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে চলে গেল। একবারও ভাবলো না তার জন্য আমার চোখ দিয়ে ঝরে পড়বে কত অশ্রুর বন্যা? একবারও ভাবলো না। অন্ধকারের রাতের শেষে সূর্য কেন উঠল না? অন্ধকারের রাতের শেষে সূর্য কেন উঠল না? ভোরের পাখি ঘুম ভাঙাতে আমায় কেন যে
ডাকলো না অন্ধকারে। রাতের তারা হারিয়ে গেল মেঘের কোলে যে নেই ঠিকানা। রাতের তারা হারিয়ে গেল মেঘের কোলে যে নেই ঠিকানা। পূর্ণিমার ওই চাঁদের আলো জোছনা হয়ে কেন ফুটলো না। পূর্ণিমার ওই চাঁদের আলো জোছনা হয়ে কেন ফুটলো না। অন্ধকারের রাতের শেষে সূর্য কেন উঠলো না অন্ধকারে। না না, আর আমি কাঁদবো না, আর আমি কাঁদবো না। কেন কাঁদবো? শত্রু শত্রু, ওরা সবাই আমার শত্রু। আর আমি কারোর কথা ভাববো না, কারোর সঙ্গে কথা বলবো না। কাদের সাথে কথা বলবি না গো? তোমাদের সঙ্গে। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। যুদ্ধ শুরু হয়ে গেছে প্রতিমা, সংসার মন্দিরে শুরু হয়ে গেছে কুরুক্ষেত্রের যুদ্ধ। একদিকে পিতামহ ভীষ্ম সরসজ্জা শায়িত, অন্য রথে সপ্তরথী মিলে অভিমন্যুকে ঘিরে ফেলেছে। বধ যে তাকে আজ হতেই হবে। তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। আর আমার থেকে বেশি পাগল হয়ে গেছো তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। তুমি কি ভেবেছো আমি কিছু জানি না, কিছু বুঝি না? কি জানো, কি বোঝো তুমি? আমি বুঝি তোমার মনের ব্যথা। এতই যদি বোঝো, এতই যদি জানো, তাহলে আমাকে একটু কাঁদতে শিখিয়ে দাও না গো। আমি নীরবে ওদের জন্য একটু কাঁদি। কিন্তু যারা যারা তোমার কথা ভাবে না, তোমার জন্য কাঁদে না, তাদের জন্য তুমি কেন কাঁদবে প্রতিমা? কাঁদে গো কাঁদে, স্বপ্নে আমি দেখেছি ওরাও কাঁদে। না না বৌদি, না, ওরা কেউ তোমার জন্য কাঁদে না বৌদি, ওরা কেউ তোমার জন্য কাঁদে না। ওরা এক একটা স্বার্থপর, ওরা বেঈমান। বিপ্লব! বৌদি, 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 তুমি আমাকে মারলে। বেশ করেছে, বেশ করেছে, মেরেছে। ওরে হতভাগা, ও না আমাদের সবার ছোট। ও যদি একটা ভুল করে ফেলে, তার জন্য তুই ওকে স্বার্থপর, বেঈমান এসব বলবি? আর এটা তুমি কি করলে প্রতিমা? তুমি বিপ্লবের গায়ে হাত তুললে। না প্রতিমা, না, এটা তুমি ঠিক করনি। যাও যাও প্রতিমা, যাও, ওর কাছে ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। ঠিকই তো, রাগের বশে আমি ওকে মেরে খুব ভুল করেছি, অন্যায় করেছি। তোর তোর বড্ড লেগেছে না রে ভাই? না বৌদি, না, আমার একটুও লাগেনি, আমার একটুও কষ্ট হয়নি। কিন্তু কিন্তু আমি ভাবছি তোমরা কি? আমি তোর বড় দাদা, আমি তোর বড় বৌদি। না 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 না, তুমি আমার দাদা নও, তুমি আমার বৌদি নও, তোমরা আমার আমার বাবা, আমার মা, আমার আত্মীয়, বন্ধু, পরিজন, আমার গয়া, কাশী, বৃন্দাবন। ঠিক এই কথাটা ওই হতভাগা আদর্শ বারবার বলতো, এমনি করে সেও বলতো। আচ্ছা প্রতিমা, আজকে মাসের কত তারিখ বলতে পারবে? ফাল্গুনের 22। সে কি গো, তাহলে যে আজকে হতভাগাটা জন্মদিন গো। আর সেই জন্মদিনে তুমি চোখের জল ফেলে তার অমঙ্গল করছো। না প্রতিমা, না, আর আর আমি চোখের জল ফেলবো না। আমি ঠাকুরের কাছে হাত জোড় করে বলবো, ওগো ঠাকুর, আমার ভাইয়ের জন্মদিনে রেখো তাকে খুশি করে। আদর্শ, আদর্শ, আর একটু থাকো না আদর্শ। বিউটি, ছাড়ো ছাড়ো ছাড়ো। রাগ করলে বিউটি? হ্যাঁ। কিছু ভেবো না বিউটি,
অফিসে আমার ভীষণ কাজের চাপ, অনেক কাজ বাকি পড়ে আছে। আমি কাজ সেরে এক্ষুনি আসছি। আদর্শ আদর্শ না চলে গেল, আর থেকেই বা কি হবে? আমার কাছে ওর যৌবনে যা সাসপেন্স ছিল তা আজ ফুরিয়েছে। এখন আদর্শ থেকে অলোক আমার কাছে ভীষণ ভীষণ দামি। তাই তো আমাকে এমন অভিনয় করতে হবে যে অভিনয় এই বাড়িতে এক্ষুনি নামবে সর্বনাশা প্রলয় ঝড়। আদর্শ কে? আদর্শ আছিস? এ কি দাদা আপনি? হ্যাঁ বৌমা, আসলে তোমরা তো আমাদের ওদিকে আর যাও না, তা প্রতিমা বললো যে আজ হতভাগাটা জন্মদিন, তা হতভাগাটা কোথায়? সে তো এখনো অফিস থেকে ফেরেনি দাদা। ও এখনো অফিস থেকে ফেরেনি? না। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি বরং এটা ধরো। এতে কি আছে দাদা? ওই হতভাগাটার জন্য একটা প্যান্ট শার্টের পিস, আর তোমার জন্য একটা কাপড়। ধরো বৌমা, আমাকে আবার কাজে যেতে হবে এক্ষুনি। সে কি এক্ষুনি চলে যাবেন? দিদি এলো না কেন? আরে আসবে আসবে, আজকে তো তারই সব থেকে বেশি আনন্দের দিন। ধরো বৌমা, এটা ধরো। তাই দিন দাদা, তাই দিন। আমার কি হলো বৌমা? আজ কদিন বুকটায় খুব ব্যথা হচ্ছে। সে কি? ভীষণ কষ্ট। হতভাগাটা রাস্তা দেখায়নি? আজ আসুক হতভাগাটা, ওকে বোঝাবো। হ্যাঁ বৌমা, দাদা আমার হাতটা একটু ধরুন না দাদা। আস্তে আস্তে এসো বৌমা, আস্তে আস্তে এসো, আস্তে আস্তে। ছাড়ুন আমাকে, ছাড়ুন। বৌমা এ কি করছো? ছাড়ো বৌমা, ছাড়ো আমাকে, ছাড়ো। এ কি করছো বৌমা? এ কি করছো? আদর্শ তুমি আমাকে